হ্যালো ভিউয়ার্স, অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি বি1 পেপারটি রয়েছে, ইউরোপের পুঁজিবাদ ও সামন্তবাদ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিল্প বিপ্লবের প্রভাব, অর্থাৎ ইউরোপের সমাজ এবং অর্থনীতি রাজনীতিতে শিল্প বিপ্লব কতখানি প্রভাব ফেলেছিল, এই প্রশ্নটি নিয়ে বিশদ আলোচনা করবে এবং আলোচনা শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে আমি তুলে ধরবো। দেখো, এই প্রশ্নটি তোমাদের কলেজে, অনেকেরই কলেজে কিন্তু প্রজেক্ট হিসেবে দিয়েছে, তার জন্য তোমরা এর উত্তরটি তোমরা লিখতে পারবে। এছাড়া তোমাদের এই পেপারটির সাজেশন ওয়াইজ একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি এবং এই পেপারটির সিলেবাস নিয়ে ব্যাখ্যা করেছি, এই পেপারটির সাজেশনও কিন্তু আমি দিয়েছি। তো এর সব ভিডিও দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তোমাদের এই সাজেশন ওয়াইজ বাকি প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার ভিডিও ক্লাস দেবো, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আমাদের মূল প্রশ্ন কি আছে, আলোচনার টপিক কি আছে একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএস ই বি1, এটা 20 নম্বরে একটা প্রশ্ন। ইউরোপের সমাজ রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। ইউরোপের সমাজ রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব, এই প্রশ্ন ঘুরিয়েও কিন্তু দিতে পারে যে ইউরোপে শিল্প বিপ্লবের ফলাফলটা কি ছিল, প্রভাবটা কি ছিল। তো এই প্রভাবটা অনেকভাবে পড়েছিল, সেই প্রভাবটা আমরা এখানে 12টা পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু আলোচনা করব, এক একটা পয়েন্ট ধরে ধরে তা ডিসকাস করব। দেখো, শিল্প বিপ্লব কাকে বলে এই সম্পর্কে আগে প্রথমে একটু জানা দরকার। শিল্প বিপ্লব বলা হয় যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে যখন উৎপাদন করা হয়, অল্প সময়ে অধিক উৎপাদন, তখন তাকে আমরা বলছি শিল্প বিপ্লব। 1830-এর পর এই শিল্প বিপ্লব কথাটা ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে আর্নল্ড টয়েনবির মাধ্যমে। এবং এই শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডে হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার পিছনে প্রধান কারণ ছিল এই যে শিল্প বিপ্লবের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন, যেসব উপকরণগুলো প্রয়োজন, তার সবই কিন্তু ইংল্যান্ডে ছিল, আর ইউরোপের অন্যান্য দেশে এর সব উপকরণগুলি ছিল না। তো পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশেও শিল্প বিপ্লব হয়, ইংল্যান্ডে দেখা দেখি, এটা একটা প্রশ্ন। জার্মানিতে শিল্প বিপ্লব হয়, রাশিয়ায় হয়, ফ্রান্সে হয় এই শিল্প বিপ্লব, এগুলো নিয়েও কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় যে সমাজ এবং রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাবটা কি পড়ছে। তা প্রথম দেখো, এখানে যে পয়েন্ট আছে যে জীবনযাত্রার উন্নতি হচ্ছে। জীবনযাত্রার উন্নতি বলতে আগে যে মধ্যযুগের যে সমাজ ব্যবস্থা ছিল, কুটির শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার পরিবর্তে এখন শিল্প ভিত্তিক, আধুনিক শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থার আবির্ভাব ঘটছে। মানুষ পয়সা দিয়ে বা টাকা দিয়ে শিল্প পণ্য ক্রয় করে আরামে বা আমোদ প্রমোদে সে জীবনযাপন করতে পারছে এবং এখানে একাধিক নগর গড়ে উঠছে, শহরে গড়ে উঠছে এই শিল্পগুলি। অতএব শহরে মানুষের ভিড় বাড়ছে, কর্মের সন্ধানে মানুষ শহরে আসছে, শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, শহরের জীবনযাত্রা কিন্তু পাল্টে যাচ্ছে এবং একটা নতুন সভ্যতার জন্ম দিচ্ছে। এবং এই শিল্প বিপ্লবের ভিতর দিয়ে মানুষের হাতে প্রচুর অর্থ আসে, বিশেষ করে যারা শিল্পটা করেছিল সেই মালিক শ্রেণীর হাতে, বুর্জুয়া শ্রেণীর হাতে প্রচুর অর্থ আসছে এবং এই অর্থ দিয়ে তারা কি করছে, আরো নতুন নতুন শিল্প স্থাপন করছে, মানে তারা আরো নতুন নতুন শিল্পে বিনিয়োগ করছে। এবং এই শিল্প কোথায় বিনিয়োগ করছে না, তারা চাইছে যে তাদের দেশ সারা পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় উপনিবেশ দখল করুক এবং উপনিবেশ দখল করে সেই সব জায়গায় তারা শিল্প কলকারখানা তৈরি করতে পারবে। এই জন্য তারা নিজের দেশের সরকারের উপরে একটা রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে, দেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসছে। কারণ এই যে শিল্পপতি বুর্জুয়া শ্রেণী, তারা রাজনৈতিক ক্ষমতা দখল করে করতে চাইছে। কেন চাইছে? কারণ তাদের অনুকূলে যাতে রাষ্ট্রীয় নীতিটাকে রূপায়ণ করা যায়, বিভিন্ন মহাদেশে যাতে তারা উপনিবেশ স্থাপন করতে পারে, তার যদি চেষ্টা করা যায়, সেই উদ্যোগ কিন্তু তারা নেয়। কেন উপনিবেশ স্থাপন করতে চাইছে? কারণ শিল্পের জন্য দরকার কাঁচামাল, তাহলে উপনিবেশগুলি থেকে তারা কাঁচামাল নিয়ে আসতে পারবে, আবার শিল্পে উৎপন্ন যে দ্রব্য সেগুলো তারা আবার সেই উপনিবেশে গিয়ে বিক্রি করতে পারবে। তাহলে উপনিবেশ একদিকে দুটি কাজ করছে, এক হচ্ছে সেখান থেকে কাঁচামাল আনা যাচ্ছে, আবার অন্যদিকে শিল্পে উৎপন্ন দ্রব্য সেখানে বিক্রি করা যাচ্ছে। ফলে এই উপনিবেশ দখল করার জন্য এই বুর্জুয়া শ্রেণী দেশের রাজনীতির উপর প্রভাব বিস্তার করে দেশের সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এইভাবে দেখা দিচ্ছে একটা নতুন সাম্রাজ্যবাদ। তা সাম্রাজ্যবাদ তো আগেও ছিল, কিন্তু এখন যে সাম্রাজ্যবাদ দেখা দিচ্ছে সেটা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ।
এই সাম্রাজ্যবাদের পিছনে একটাই কারণ, সেটি কিন্তু শিল্প বিপ্লব। তাহলে একটা সামগ্রিকভাবে ইউরোপের রাজনীতিতে যেমন পরিবর্তন আসছে, মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে, সামাজিকভাবে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসছে, ধনী বা গরিবের মধ্যে একটা ভেদাভেদ কিন্তু বেড়ে যাচ্ছে। শিল্প বিপ্লবের ফলে কার্ল মার্কস বলেছিলেন যে ধনী যারা তারা কিন্তু আরো বেশি ধনী হয়ে উঠছে, আর গরিব যারা তারা আরো বেশি গরিব হয়ে উঠছে। তাহলে সমাজের ধনী গরিবের মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে, সামাজিক ক্ষেত্রে এর প্রভাব পড়ছে, আবার পাশাপাশি রাজনীতির উপরে প্রভাব পড়ছে, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়ছে। তাই মানুষের জীবনযাত্রায় কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসছে। ঐতিহাসিক অ্যাস্টন বলেছিলেন যে এই সময় ইউরোপের জনসংখ্যা বিপুল হারে বেড়ে যায়। তো এই সময় যদি শিল্প বিপ্লব না হতো তাহলে কিন্তু ইউরোপ একটা দরিদ্রতম মহাদেশে পরিণত হতো। তাই শিল্প বিপ্লব আসার ফলে ইউরোপের মহাদেশ আর সেই দরিদ্রতা বরণ করে নিতে হয়নি, সেই দারিদ্রতার মুখ কিন্তু দেখতে হয়নি। পরের পয়েন্ট দেখো, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের ব্যবহার। আগে ছিল কি, কুটির শিল্পে দৈহিক শ্রমের মধ্য দিয়ে অনেক সময় ধরে কিন্তু একটা প্রোডাকশন তৈরি করতে হতো, একটা পণ্য উৎপাদন করতে হতো। কিন্তু এখন যন্ত্র নির্ভর শিল্প স্থাপন হচ্ছে, ফলে দৈহিক শ্রমের পরিবর্তে এখন অল্প সময়ের মধ্যে অনেক বেশি মালপত্র বা পণ্য কিন্তু উৎপাদন করা যাচ্ছে, ফলে যন্ত্র নির্ভর একটা সভ্যতার জন্ম দিচ্ছে। যেমন আগে লাঙল দিয়ে চাষ করা হতো, কিন্তু এখন ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। বা আগে জমিতে জৈব সার ব্যবহার করা হতো, কিন্তু এখন সেটা কীটনাশক সার ব্যবহার করা হচ্ছে। বা আগে হাতে বুনে তাঁত চালাতে হতো, এখন যন্ত্র চালিত তাঁত চলছে। তো এইরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে যন্ত্রের কিন্তু ব্যবহার বা প্রয়োগ দেখা দিচ্ছে। হ্যাঁ, যানবাহনের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসছে। তাহলে মানুষের জীবনে একটা পরিবর্তন আসছে এই যন্ত্রের ব্যবহার। ব্যাপকভাবে মানুষের জীবনের সর্বক্ষেত্রে কিন্তু এই যন্ত্রের ব্যাপক ব্যবহার দেখতে পাচ্ছি, এবং এটাই কিন্তু সমাজের উপরে একটা ব্যাপক প্রভাব ফেলছে। এরপরে দেখো রয়েছে শ্রমিক শ্রেণীর উত্থান। ইংল্যান্ডের গ্রামগুলিতে সব মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে অতিরিক্ত জনগণ তারা কাজের সন্ধানে শহরে আসে, এবং শহরের যে শিল্প কলকারখানায় তারা শ্রমিক হিসাবে যোগদান করে। এই অল্প মূল্যে শ্রমিক পাওয়া গিয়েছিল বলেই কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। তাহলে একটা নতুন শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটছে, একদিকে মালিক শ্রেণী আর অন্যদিকে কিন্তু এই শ্রমিক শ্রেণী। অবশ্যই এই শ্রমিক শ্রেণীর অবস্থা কিন্তু নিদারুণ করুণ ছিল। তারা একটা অস্বাস্থ্যকর পরিবেশে, ঘিঞ্জি পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে তাদের থাকতে হতো, এবং তাদের শিক্ষার ছিল না, তাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ ছিল, এবং তাদের প্রায় কারখানায় 16 থেকে 18 ঘন্টা কাজ করতে হতো। দেখা যাচ্ছে একজনের পক্ষে কাজ করে একটা সংসার চালানো সম্ভব ছিল না, ফলে পরিবারের যে নারী বা শিশু তাকেও কিন্তু এই শ্রম দিতে হচ্ছে। এই শ্রমিক শ্রেণীর উদ্ভবের ফলে ইংল্যান্ডের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে একটা জটিলতার সৃষ্টি হয়। কেন জটিলতার সৃষ্টি হয় এখানে দেখো, যে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গ্রাম থেকে প্রচুর পরিমাণে মানুষ যখন কর্মের সন্ধানে শহরে আসে, তখন শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে তাদের বাসস্থানের সমস্যা, তাদের খাদ্যের সমস্যা ইত্যাদি সমস্যা কিন্তু এখানে দেখা দিচ্ছে। ফলে একটা আর্থ সামাজিক বা আর্থ রাজনৈতিক একটা সংকট এখানে দেখা দিচ্ছে। এই শ্রমিকদের স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না, শিক্ষার অবস্থা ভালো ছিল না। তাই কার্ল মার্কস বলেছেন যে এই শ্রমিকদের অবস্থা ছিল একেবারে অন্ধকার, তাদের ভবিষ্যৎ ছিল অন্ধকার। এছাড়া হ্যালেভি বা ভ্যান গগ এনাদের মতো অর্থনীতিবিদরা বলছেন যে করুণ অবস্থা, এই শ্রমিক শ্রেণীর অবস্থা ছিল করুণ, এবং তাদের এই করুণ অবস্থার চিত্র তারা তাদের লেখনীর ভিতর দিয়ে বারে বারে তুলে ধরেছেন। তো একটা সমাজের নতুন শ্রেণীর উদ্ভব হচ্ছে এই শ্রমিক শ্রেণী, এবং শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা কেমন ছিল, স্ট্যান্ডার্ড লিভিং বলা হয় সেই প্রশ্নটিকে, এবং এটা পরীক্ষায় একটা প্রশ্ন, তোমাদের আলাদা প্রশ্ন, এটা নিয়ে আমি পরে একটা ক্লাসে আলোচনা করব। এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সাজেশন। কুটির শিল্পের ধ্বংস। তা আগে যে মধ্যযুগী যে শিল্প ছিল, যেটা কুটির শিল্প, হাতে বা দৈহিক শ্রমের মধ্য দিয়ে সেই কুটির শিল্প পরিচালিত হতো, কিন্তু এখন যে আধুনিক যন্ত্র নির্ভর শিল্পের আবির্ভাব হলো, এর ফলে কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে গেল। তাতে যারা কাজ করতো, সেই তাঁতি, কামার, কুমোর, তারা বেকার হয়ে পড়লো, ফলে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন হয়ে পড়লো। সমাজে একটা বেকারত্ব তৈরি হলো, একটা একটা আর্থ রাজনৈতিক একটা সংকট তৈরি হলো কিন্তু এই শিল্প বিপ্লবের ভিতর দিয়ে। এছাড়া দেখা যাচ্ছে যে 1816 খ্রিস্টাব্দে এই সময় ইংল্যান্ডের এই কুটির শিল্প ধ্বংস হওয়ার ফলে যে কর্মচ্যুত শ্রমিক বা কর্মচ্যুত যারা কারিগর, তারা কিন্তু ইংল্যান্ডের এইসব কলকারখানার যে মেশিন, সেই মেশিনগুলোকে ভাঙার চেষ্টা করে। একটা দাঙ্গা বাদে, লুডাইট দাঙ্গা, এই কুটির শিল্পে নিযুক্ত যারা
কারিগর তারাই এই দাঙ্গাটা বাঁধিয়েছিল, কারণ তারা এই শিল্পের বিরোধিতা করেছিল, এই শিল্প বিপ্লবের বিরোধিতা করেছিল, কারণ শিল্প বিপ্লবের ফলে তারা কর্মচ্যুত হয়ে পড়েছে, তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে, ফলে তারা তাদের অবস্থাকে ফিরে পাওয়ার জন্য তারা শিল্পে প্রবেশ করে কলকারখানাগুলোকে ধ্বংস করার চেষ্টা করে এবং দেখা দেয় 1811 থেকে 16 লুডাইটস দাঙ্গা, মানে কলকারখানার যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোকে ভেঙে ফেলার একটা দাঙ্গা বাঁধে ইংল্যান্ডে। তাই এখানে বলা হচ্ছে যে লুডাইট দাঙ্গা। দেখো এরপরে অদক্ষ শ্রমিকদের দুর্দশা। দেখো অনেক শ্রমিক শিল্প কলকারখানায় কাজ করে, কিন্তু সবাই তো দক্ষ নয়। যারা দক্ষ তারা মজুরি পায় ঠিকঠাক, কিন্তু যারা অদক্ষ তারা কিন্তু কম মজুরি পেতেন। এর ফলে তাদের অবস্থা খুবই করুণ হয়ে পড়ে এবং একটা অর্থনৈতিক সংকট দেখা দেয়, একটা সামাজিক ক্ষেত্রে একটা ক্রাইসিস তৈরি হয়। গ্রামের জনসংখ্যা হ্রাস। ইংল্যান্ডের সমস্ত কলকারখানা যদি দেখা যায় যে উত্তর ইংল্যান্ডে কিন্তু তৈরি হয়েছিল, এর ফলে দক্ষিণ ইতালির গ্রামগুলি থেকে মানুষ সব উত্তর ইংল্যান্ডে চলে যায়। হ্যাঁ, এবং দক্ষিণ ইংল্যান্ডের গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে এবং গ্রামগুলির অবস্থা কিন্তু করুণ হয়ে পড়ে। তো এটাও কিন্তু একটা দেশের মধ্যে একটা প্রভাব ফেলেছিল যে গ্রামের অবস্থা একেবারে জনশূন্য হয়ে গিয়েছিল, গ্রামগুলি শ্রীহীন হয়ে পড়েছিল এবং দক্ষিণ ইংল্যান্ড, বিশেষ করে দক্ষিণ ইংল্যান্ড পুরো জনশূন্য হয়ে গিয়েছিল, সমস্ত লোক চলে গিয়েছিল উত্তর ইংল্যান্ডে, ম্যানচেস্টার, লিভারপুল বা লন্ডনের মতো শহরে। বুর্জুয়া শ্রেণীর উদ্ভব। বুর্জুয়া শ্রেণী কারা? এই শিল্পের মালিকদেরকে বলা হচ্ছে বুর্জুয়া শ্রেণী। তারা এই শিল্প স্থাপন করে এই শিল্পের মধ্যে দিয়ে তাদের হাতে প্রচুর অর্থ আসছে এবং এর ফলে তাদের ক্ষমতা সম্মান বৃদ্ধি পাচ্ছে, দেশের রাজনীতিতে তারা মাথা গলাচ্ছে এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করছে এবং ক্ষমতা দখল করার চেষ্টা করছে এই কারণে যে তারা চাইছে যে বিদেশে উপনিবেশ দখল করুক ইংল্যান্ড এবং এই উপনিবেশ দখল করে এই শিল্পের উৎপন্ন যেসব পণ্য সামগ্রী সেগুলো সেখানে বিক্রি করার বাজার তৈরি হোক। এতে করে এই বুর্জুয়া শ্রেণীর লাভ হবে এবং তাদের আরো বেশি মুনাফা হবে। এছাড়া এই বুর্জুয়া শ্রেণীর একমাত্র ভোটাধিকার ছিল ইংল্যান্ডে, সাধারণ মানুষের কিন্তু ভোটাধিকার ছিল না। এইভাবে ইংল্যান্ডে একটা বুর্জুয়া তন্ত্র গড়ে ওঠে, মানে বুর্জুয়ারাই দেশটা চালায়, যারা মালিক তারাই দেশ চালাচ্ছে, তারাই, এবং সেই দেশের মূল মোটো হচ্ছে উপনিবেশ দখল করা, সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়া। এরপরে দেখো পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব। তা পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনীতি বলতে এই বুর্জুয়ারা চাইছে সারা বিশ্ব জুড়ে তাদের এই পণ্যের একটা বাজার তৈরি হোক, সারা বিশ্ব তৈরি হোক তাদের বাজারে, যাতে তারা সেই মাল কিন্তু বিক্রি করতে পারে সেখানে, এবং মালের দামটাও তারা নিজেরাই ঠিক করে দিচ্ছে। এর ফলে তাদের হাতে প্রচুর মুনাফার পাহাড় জমছে এবং সেই মুনাফা তারা আবারও শিল্পে নিয়োগ করছে, নিজের দেশে শিল্পে নিয়োগ করছে বা উপনিবেশের দেশে সেখানেও কিন্তু তারা শিল্পে নিয়োগ করছে এবং নতুন নতুন শিল্প কলকারখানার ভিতর দিয়ে তারা আরো বেশি ধনী সমৃদ্ধশালী হয়ে উঠছে। এবং ইংল্যান্ডের যে সমগ্র উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থাকে তারাই পরিচালনা করছে, এই পুঁজিবাদী শ্রেণী পরিচালনা করছে, এই বুর্জুয়া শ্রেণী পরিচালনা করছে। শুরু হচ্ছে পুঁজিবাদী শোষণ। দেখো 10 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, পুঁজিবাদী শোষণ। কিভাবে পুঁজিবাদী শোষণ করছে? তারা মজুরি, মানে শ্রমিকদের কম মজুরি দিচ্ছে, দিয়ে বেশি করে তাদের খাটানো হচ্ছে, ক্রেতাদেরকে ঠকানো হচ্ছে, কারণ জিনিসপত্রের দাম তারাই বেঁধে দিচ্ছে এবং ক্রেতারা সেটা কিনতে কিন্তু বাধ্য হচ্ছে। এইভাবে তারা শ্রমিকদেরকে ঠকাচ্ছে, ক্রেতাদের ঠকাচ্ছে। তাই কার্ল মার্কস বলেছিলেন যারা ধনী তারা আরো বেশি ধনী হয়ে উঠছে এবং গরিব যারা তারা আরো বেশি গরিব হয়ে পড়ছে। সমাজতন্ত্রবাদের উদ্ভব। সমাজতন্ত্রবাদের এই সময় উদ্ভব হয় কার্ল মার্কসের হাত ধরে, যে সমাজে সবাই সমান। কার্ল মার্কস এই সারা বিশ্ব জুড়ে শ্রমিক শ্রেণীর এই দুর্দশাকে লক্ষ্য করে তিনি শ্রমিক শ্রেণীকে জেগে ওঠার কথা বলেন, শ্রমিকদের অধিকারের কথা বলেন। তিনি বলেন সমাজের এই ধন বন্টনের বৈষম্যের জন্যই আজ ধনী গরিব বা মালিক বা শ্রমিকের জন্ম হয়েছে এবং শ্রমিকদের উচিত যে বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং পুঁজিবাদী অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। তো এইভাবে কিন্তু বিশ্বে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হয় 1905 সালে এবং রাশিয়ায় শ্রমিকরাই ক্ষমতা দখল করে এবং পুঁজিবাদ সেখানে ধ্বংস হয়ে যায়। এর ফলে পুঁজিবাদী দেশগুলি এই সমাজতান্ত্রিক দেশের বিরুদ্ধে চলে যায় পরবর্তীকালে এবং সারা বিশ্বেই এই পুঁজিবাদ মালিকদের বিরুদ্ধে কিন্তু একটা শ্রমিকদের লড়াই হচ্ছে এই সমাজতন্ত্রবাদ, যে সমাজতন্ত্রবাদ কার্ল মার্কসের হাত ধরে উঠে আসে। এবং এই সমাজতন্ত্রবাদেই শ্রমিকদেরকে ধর্মঘট করা, মিছিল করা বা মালিকদের বিরুদ্ধে অবরোধ করা, এই সব অধিকারের কথা বলা হয় এবং এই শ্রমিকরা কিন্তু গর্জে ওঠে এই শিল্প কলকারখানার মালিকদের বিরুদ্ধে, বারে বারে তারা ধর্মঘট করে। এবং এখানে একটা জিনিস বলা হচ্ছে যে
শ্রম হচ্ছে সম্পদের উৎস, আর প্রাকৃতিক যে সম্পদ সেই সম্পদ হচ্ছে মানে কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক সম্পদ। কাঁচামাল প্রাকৃতিক সম্পদ, আর শ্রম হচ্ছে সম্পদের উৎস। হ্যাঁ, এবং রাশিয়াতে এই নীতিকে সামনে রেখে সেখানে বলশেবিক বিপ্লব হচ্ছে এবং সেখানে শ্রমিকরা ক্ষমতায় আসছে। শেষ পয়েন্ট দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের উদ্ভব। সেখানে বলেছিলাম যে এই শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি মালিকরা তারা বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন করে উপনিবেশ দখল করতে চাইছে, কারণ সেখানে তারা কলকারখানা স্থাপন করতে পারবে, সেখান থেকে শিল্পের কাঁচামাল সংগ্রহ করতে পারবে, নিজের দেশে উৎপন্ন পণ্য সামগ্রী সেখানে বিক্রি করতে পারবে। তাই এই রকম দ্বিবিধ উদ্দেশ্যকে সামনে রেখে তারা দেশের অর্থনীতি রাজনীতিকে কন্ট্রোল করে, দেশের সরকারকে বাধ্য করে বিদেশে উপনিবেশ স্থাপন করতে। তাই ইংল্যান্ড কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় উপনিবেশ দখল করে নিয়েছিল। তাই এই পুঁজিবাদ আর উপনিবেশবাদ হচ্ছে ভাই ভাই, যমজ ভাই। লেনিন বলেছিলেন, লেনিন একটা গ্রন্থ লিখেছিলেন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। মানে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এই যে পুঁজিবাদের আবির্ভাব ঘটলো শিল্প বিপ্লবের ভিতর দিয়ে, এর সর্বোচ্চ স্তরে রয়েছে সাম্রাজ্যবাদ। এর ভিতর দিয়েই সাম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। এই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরপর দুটি বড় বড় বিশ্বযুদ্ধ হয়, এর পিছনে প্রধান কারণ এই সাম্রাজ্যবাদ। আবার সাম্রাজ্যবাদের পিছনেই প্রধান কারণ শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব একদিকে যেমন মানুষের জীবনে একটা আরামের জায়গায় নিয়ে আসে, তেমনি কিন্তু অনেক জটিলতার সৃষ্টি করে দেয় অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এই সাম্রাজ্যবাদ মাথাচাড়া দিয়ে ওঠে এবং সারা বিশ্বে একটা অর্থনৈতিক, একটা রাজনৈতিক সংকট ঘনীভূত করে তোলে এই শিল্প বিপ্লবের ভিতর দিয়ে। তাই শিল্প বিপ্লব নিয়ে অনেক আলোচনা আছে, এটা শর্টকাটে আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম পয়েন্টগুলো ধরে, যে কিভাবে এটাকে লিখতে হবে। এই পয়েন্টগুলোর উপরে বেস করে তোমাদের যে 20 নম্বরের যে অ্যান্সার, প্রায় 1000 ওয়ার্ডের 10-12টা প্যারা করে, এর এই উত্তরটি লিখতে হবে এবং সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার ডিএসই B1। প্রশ্নটি হচ্ছে ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো, অথবা শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। প্রশ্নমান 20। উত্তরটি এভাবে লিখবে, শিল্প বিপ্লব হলো আধুনিক যুগের অন্যতম প্রধান ঘটনা। ফরাসি দার্শনিক বার্গসনের মতে এই বিপ্লব মানবিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করেছে। শিল্প বিপ্লবের ফলে পুরাতন কৃষি নির্ভর কুটির শিল্পমুখী সমাজ ব্যবস্থার পরিবর্তে নগরকেন্দ্রিক যন্ত্র নির্ভর সভ্যতার সৃষ্টি হয়। মানুষ যন্ত্রের সাহায্যে জীবনযাত্রার উপকরণগুলিকে প্রচুরভাবে উৎপাদন করে জীবনযাত্রাকে আরামপ্রদ করে। পরিধেয় থেকে পরিবহন, সর্বক্ষেত্রে মানুষের আরাম ও বিলাসের অজস্র উপকরণ যন্ত্রের সাহায্যে নির্মিত হয়। লোকে অর্থ দ্বারা সেই সকল সামগ্রী কিনে আরামে দিন কাটাতে পারে। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে লোকে কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্র দ্বারা কাজ করে। লাঙলের বদলে ট্রাক্টর দ্বারা চাষ আবাদ, তাঁতের বদলে যন্ত্র দ্বারা কাপড় বুনন, রাসায়নিক সারের দ্বারা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, মোটর রেল, বায়ুযান, জাহাজ দ্বারা যাতায়াত প্রভৃতি নানা ক্ষেত্রে শিল্প বিপ্লব মানুষের জীবনযাত্রাকে আরামপ্রদ করে তোলে। পরের প্যারা দেখো, কলকারখানায় লোকে কাজ পাওয়ার ফলে জীবিকার নতুন নতুন ক্ষেত্রের উন্মেষ ঘটে। এইভাবে শিল্প বিপ্লব এক নতুন সভ্যতার সৃষ্টি করে। অর্থনীতিবিদ অ্যাস্টনের মতে ইউরোপের জনসংখ্যা সে সময় বেড়ে গিয়েছিল, তাতে শিল্প বিপ্লবের ফলে কারখানায় লোকের কর্মসংস্থান না হলে ইউরোপ দারিদ্র্যের পাকে ডুবে যেত, এশিয়া আফ্রিকার মতো অনগ্রসর দেশে পরিণত হতো। শিল্প বিপ্লব ইউরোপকে বিশ্বের অনগ্রসর অঞ্চলে প্রাধান্য স্থাপনের সুযোগ করে দেয়। এশিয়া আফ্রিকার দেশগুলি ইউরোপের শিক্ষায়ত জাতিগুলির অধীনস্থ বাজারে পরিণত হয়। যে জাতির হাতে যুদ্ধ জাহাজ ও মারণাস্ত্র ছিল, তারা বাণিজ্য জাহাজ বোঝাই করে শিল্পদ্রব্য ওই সকল অনগ্রসর দেশে অস্ত্রের জোরে বিক্রি করে। শিল্প বিপ্লব নব সাম্রাজ্যবাদের জন্ম দেয়। অপরদিকে শিল্প বিপ্লব সমাজে রাষ্ট্র, অর্থনীতি সকল ক্ষেত্রে বহু জটিলতা ও সংকট সৃষ্টি করে। শহরের সংখ্যা বৃদ্ধি হলে গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে বহু লোক গ্রাম থেকে শিল্প শহরগুলিতে ভিড় করে। এরা কলে কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। এভাবে ভূমিহীন, গৃহহীন, কারখানায় চাকুরি সম্বল শ্রমজীবী শ্রেণীর সৃষ্টি হয়। এরা কারখানায় উদয়স্ত খেটে কম মজুরিতে জীবিকা নির্বাহ করত। এই শ্রমিক শ্রেণীকে মালিকের দয়ার উপর নির্ভর করে চলতে হতো। একার মজুরিতে সংসার চলতো না, এজন্য বাড়ির নারী ও শিশুরা কারখানায় কাজ করত।
পুরুষ শ্রমিকদের 16 থেকে 17 ঘন্টা প্রত্যহ পরিশ্রম করতে হতো। কলকারখানায় ছাঁটাই হলেও এরা অনশনের দিনাতিপাত করত। শিল্প বিপ্লবের গোড়ার দিকে শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য আইনগুলি না থাকায় শ্রমিকদের অবস্থা ছিল খুবই করুণ। পরের প্যারা দেখো, এদিকে শহরগুলিতে হঠাৎ লোক সংখ্যা বাড়ায়, বাসস্থান, জল সরবরাহ ও অন্যান্য সমস্যা দেখা দেয়। শিল্প শহরগুলির স্বাস্থ্য ও নগর রক্ষার ব্যবস্থা ভেঙে পড়ে। শ্রমিকেরা বাসগৃহের অভাবে বস্তিতে বাস করতে বাধ্য হয়। ফলে নগর জীবনের অবনতি ঘটে। বস্তিবাসী শ্রমিকেরা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে বাধ্য হয়। বস্তির নৈতিক জীবন ছিল পঙ্কিল ও ক্লেদাক্ত। শ্রমিক পরিবারের শিশুরা এই পরিবেশে বেড়ে উঠত। শ্রমিকের জীবন ছিল নিরানন্দময়। একঘেয়ে জীবনে বৈচিত্র্যের লোভে শ্রমিক তার সাপ্তাহিক উপার্জনের একাংশ ভাটি খানায় ব্যয় করত, মানে মদ খেয়ে তারা ব্যয় করে দিত। শিশুদের শিক্ষাদান, পরিবারের স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা না থাকায় শ্রমিক বস্তিগুলি ধীরে ধীরে নৈতিক অবক্ষয়ের পথে চলে যায়। দারিদ্র্য, হতাশাবোধ ও আশঙ্কা শ্রমিকদের জীবনকে চুরমার করে দেয়। মার্কসের মতে সূর্যলোকিত দিনের মাঝেও শ্রমিকদের জীবন অন্ধকার ঘনিয়ে আসে। হ্যালিভি নামক অর্থনৈতিক ঐতিহাসিক এই যুগের শ্রমিকের জীবনের একটা করুণ ও বাস্তব চিত্র এঁকেছেন। ভ্যান গগের লাস্ট ফর লাইফ উপন্যাসে ইংল্যান্ডের ওয়েলস প্রদেশের কয়লা খনি অঞ্চলের খনি শ্রমিকদের দুর্দশাগ্রস্ত জীবনযাত্রার বাস্তব চিত্র পাওয়া যায়। পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, শিল্প বিপ্লবের ফলে শ্রমিকের অর্থনৈতিক জীবন নানা সমস্যার উদ্ভব হয়। যন্ত্রের দ্বারা শিল্প উৎপাদন আরম্ভ হলে যে সকল কারিগর নিজের হাতে শিল্পদ্রব্য তৈরি করত তারা বেকার হয়ে পড়ে। কুটির শিল্প ধ্বংস হলে তাঁতি, কামার প্রভৃতি শ্রেণীর লোকের জীবিকা অর্জনের পথ বন্ধ হয়ে যায়। এর ফলে এই শ্রেণীর লোকেরা ক্ষিপ্ত হয়ে মেশিন ও কারখানা ভাঙার চেষ্টা করে। 1811 থেকে 16 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মেশিন ভাঙার দাঙ্গা আরম্ভ হয়। এই বিদ্রোহকে লাডাইট রাইট বলা হয়। ক্রমে এই সকল লোকেরা বাধ্য হয়ে দিন মজুরের কাজে লাগে, নতুবা নিষ্ফল আক্রোশে ফুলতে থাকে। পরের প্যারা দেখো, শিল্প বিপ্লবের ফলে শ্রমিকেরা দক্ষ ও অদক্ষ দুই শ্রেণীতে ভাগ হয়ে যায়। দক্ষ শ্রমিকেরা শিল্প কারখানায় বিশেষ বিভাগে দক্ষতা, স্পেশালাইজেশন অর্জন করে বেশি হারে মজুরি পায়। বাকি শ্রমিকরা সাধারণ কাজ করে এবং কম মজুরি পায়। পরের প্যারা, শিল্প বিপ্লবের অপর একটি সামাজিক কুফল ছিল শিশু শ্রমিকদের কারখানার কাজে নিযুক্তি। যেহেতু অল্প বয়স্ক বালক বালিকারা প্রতিবাদ করতে জানত না এবং কম মজুরিতে তাদের বেশি সময় খাটানো যেত, সেহেতু মিল মালিকরা শিশু শ্রমিক নিয়োগ করে বেশি মুনাফা লুটত। সাধারণত সরকারি ভবঘুরে, আশ্রয়স্থল অথবা দরিদ্র নিবাস থেকে তারা এই বালক বালিকাদের থোক টাকায় কিনে নিয়ে কারখানার কাজে নিয়োগ করত। এদের নাম ছিল শিক্ষানবিশ শিশু শ্রমিক, মানে অ্যাপ্রেন্টিস চিলড্রেন। শেষ পর্যন্ত শিশু শ্রমিকদের উপর নির্যাতন রোধ করতে সরকার কয়েকটি আইন পাশ করেন। পরের প্যারা দেখো, শহরে চাকুরির আরামদায়ক জীবনের লোভে লোকে চলে আসার ফলে গ্রামগুলি শ্রীহীন বা জনহীন হয়ে পড়ে। ইংল্যান্ডের উত্তর ও মধ্যাঞ্চলে কলকারখানা বাড়লে দক্ষিণ অঞ্চল থেকে লোক এই অঞ্চলে চলে যায়। দক্ষিণ ইংল্যান্ড তার গুরুত্ব হারায়। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে, শিল্প বিপ্লবের ফলে বুর্জুয়া শ্রেণীর ক্ষমতা বৃদ্ধি পায়। অভিজাত শ্রেণী এতকাল যে সকল ক্ষমতা ভোগ করত তার লোপ পায়। বুর্জুয়া শ্রেণী কাঞ্চন কৌলিন্যের জোরে সমাজে মর্যাদা ও ক্ষমতা অধিকার করে। ইতিহাসে বুর্জুয়া যুগের আরম্ভ হয়। বুর্জুয়া শ্রেণী লক্ষ্য করে যে রাজনৈতিক অধিকার হাতে না পেলে রাষ্ট্রকে তাদের শ্রেণীর স্বার্থ রক্ষার কাজে ব্যবহার করা যাবে না। এজন্য রাষ্ট্র ক্ষমতা দখলের কাজে বুর্জুয়ারা এগিয়ে আসে। তারা এমন এক সংবিধান রচনা করে যে তার ফলে ভোটাধিকার বুর্জুয়া শ্রেণীর হাতেই থাকে। এভাবে ইউরোপের বহু দেশে বুর্জুয়াতন্ত্র স্থাপিত হয়। পরের প্যারা দেখো, শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদের উদ্ভব হয়। শিল্প বিপ্লবের পর দেশের শিল্প উৎপাদন ব্যবস্থার সমগ্র অংশ মালিক বা পুঁজিপতিদের কুক্ষিগত হয়। কুটির শিল্পের যুগে উৎপাদন ছিল ক্ষুদ্র উৎপাদকদের হাতে। এরা তাদের উৎপাদিত দ্রব্যের দ্বারা স্থানীয় চাহিদা মেটাতো। ক্ষুদ্র উৎপাদকরা চাহিদা মতো মাল হাতে তৈরি করত। চাহিদার তুলনায় অনেক সময় উৎপাদন ছিল কম। উদ্বৃত্ত শিল্পদ্রব্য ব্যাপক বিক্রি করে মুনাফা করার কোনো সুযোগ ছিল না। শিল্প বিপ্লবের পর পুঁজিপতি শিল্প মালিকেরা বিশ্বের বাজারে মাল বিক্রয়ের জন্য দেশের চাহিদা অপেক্ষা বেশি উৎপাদন করে। এই মালের দাম তারা ইচ্ছামতো বেঁধে দেয়। এই মাল স্বদেশে ও বিদেশে বিক্রি করে শিল্প মালিকেরা মুনাফার পাহাড় জমিয়ে ফেলে। জমা মূলধন দ্বারা তারা আরও নতুন নতুন শিল্প গড়ে।
এভাবে একচেটিয়া পুঁজিবাদী শ্রেণীর হাতে দেশের উৎপাদন ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যায়। এরা এমনই ক্ষমতাশালী শ্রেণীতে পরিণত হয় যে কোনো সরকার সহসা এদের চটাতে সাহস করতো না। পরের প্যারা দেখো, মূলধনী পুঁজিবাদী শ্রেণীর লক্ষ্য হয় শ্রমিকদের কম মজুরি দিয়ে বেশি মুনাফা করা। মূলধনী পুঁজিপতি শ্রেণী এভাবে নিরন্তর মুনাফা বাড়িয়ে ধনী হতে থাকে। অপরদিকে শ্রমিক ও ক্রেতা সকলেই তাদের হাতে শোষিত হয়। মার্ক্সের পরিভাষায় ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। এজন্য সমাজে সাম্য বিনষ্ট হয়। পরের প্যারা দেখো, শিল্প বিপ্লবের ফলে সমাজতন্ত্রবাদ নামক মতবাদের উদ্ভব হয়। চিন্তাবিদ দার্শনিকেরা শিল্প বিপ্লবের ফলে সমাজে ধন বন্টনের ঘোর বৈষম্য, শ্রমিকের দারিদ্র্যের কথা ভেবে এর প্রতিকারের চিন্তা করেন। সমাজতন্ত্রবিদরা এই মত প্রচার করেন যে শ্রমই হলো সম্পদের উৎস, কাঁচা মাল হলো প্রাকৃতিক সম্পদ, এতে সকলের সমান অধিকার আছে। শ্রমিক কাঁচামাল নিয়ে তার শ্রমের দ্বারা যা উৎপাদন করে তার মুনাফা শ্রমিকেরই প্রাপ্য। কারখানার মালিক প্রকৃতপক্ষে মুনাফার হকদার নয়। কারখানার পরিচালক কেবলমাত্র ম্যানেজারের কাজ করে। শিল্পের মুনাফা শ্রমিকেরই প্রাপ্য। রাষ্ট্রের উচিত শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ করে শ্রমিকের ন্যায্য প্রাপ্তির ব্যবস্থা করা। সমাজতান্ত্রিক মতবাদের প্রধান প্রবক্তা হলেন দার্শনিক কার্ল মার্ক্স। মার্ক্সীয় মতবাদের প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে পৃথিবীর বহু রাষ্ট্রের চিন্তাধারাকে প্রভাবিত করে। শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ হয়ে ধর্মঘট প্রভৃতির দ্বারা মালিকের কাছ থেকে তাদের দাবি আদায়ের চেষ্টা করে। ধর্মঘটের চাপে মালিক শ্রেণী শ্রমিকের ন্যায্য দাবি অনেক ক্ষেত্রে মানতে বাধ্য হয়। ইংল্যান্ড প্রভৃতি দেশে শ্রমিক শ্রেণী তাদের ভোটাধিকার লাভের জন্য আন্দোলন চালায়। ভোটাধিকার লাভ করে শ্রমিকেরা আইনসভায় আইন রচনা করে সরকারকে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার কাজ করতে বাধ্য করে। শ্রমিকের নিম্নতম মজুরি, কম সময়ে কাজ, বাসস্থান, বীমা প্রভৃতি আইন পাশ হয়। রুশ দেশে বলশেবিক দল শ্রমিকের রাষ্ট্র স্থাপন করে। এরপরে দেখো শেষ প্যারা এটি, শিল্প বিপ্লবের ফলে বেশি মুনাফার লোভে মালিক শ্রেণী দেশের প্রয়োজন অপেক্ষা বাড়তি মাল উৎপাদন করে। এই বাড়তি মাল বিক্রয়ের জন্য উপনিবেশ দখলের প্রতিযোগিতা আরম্ভ হয়। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশগুলি অন্য দেশের বাজারে একচেটিয়া অধিকারের আশায় উপনিবেশ স্থাপনের প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে। এর পরিণামে বিভিন্ন ধনতান্ত্রিক দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ দেখা দেয়। লেনিনের মতে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ যমজ ভ্রাতার ন্যায় হাত ধরাধরি করে চলে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হলো সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী দেশগুলির উপনিবেশ দখলের লড়াই। লেনিন এই তত্ত্ব ব্যাখ্যা করে তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থ রচনা করে। তাই এই ছিল তোমাদের ইউরোপের সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব, তার 20 নম্বরের উত্তর। এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে হয়তো প্রজেক্ট হিসেবে দিয়েছে এবং প্রজেক্টের জন্য তোমরা এটি লিখতে পারো। এটি 1000 ওয়ার্ডে, অ্যাকচুয়ালি 20 নম্বরের প্রশ্নের উত্তর 1000 ওয়ার্ডেই লিখতে হয়, তাই তোমরা এটা স্বচ্ছন্দে লিখতে পারবে। এবং লেখার শেষে তোমাদের এখানে একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে। সেই গ্রন্থপঞ্জিটা আমি তোমাদের এর আগের যে ভিডিওটি দিয়েছি জার্মানি এবং ফ্রান্সের শিল্পায়ন, সেই নোটসের একেবারে শেষে কিন্তু তার গ্রন্থপঞ্জিটা উল্লেখ করা আছে। তোমরা সেই গ্রন্থপঞ্জিটা দেখে এখানে লিখে নেবে। একই গ্রন্থপঞ্জি হবে, শিল্প বিপ্লবের উপরে আলাদা করে কিছু নয়। তা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এরপরে তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।